বৈচিত্র্যময় দেশ আমাদের এই ভারত, আর এই বৈচিত্র্যময় দেশের বিচিত্র এক রাজ্য গুজরাট, যে রাজ্যের পরতে পরতে ছাপ রয়েছে ইতিহাস এবং সংস্কৃতির। বিভিন্ন সময়ে হয়ে যাওয়া বিদেশি আক্রমণ আর বারে বারে ঘটা প্রাকৃতিক দুর্যোগ এই রাজ্যকে করে তুলেছে অনেকখানি ক্ষতিগ্রস্ত। আর এই রাজ্যেই রয়েছে কচ্ছ জেলা, যা কিনা আমাদের দেশের সবচাইতে বড় জেলা। এই কচ্ছ জেলার প্রধান শহর ভুজ, যার পতন এবং উত্থান নিয়েই আজকের এই ছোট্ট ট্রাভেল ব্লগ। ভুজ শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে পুরনো অনেক ইতিহাস, আর আজ এই ট্রাভেল ব্লগের মাধ্যমেই আমাদের সেই ইতিহাসকে কাছ থেকে জানার সময় এসে গেছে। নমস্কার, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা ট্রাভেল ব্লগ। আজকে আমাদের গুজরাট ঘুরতে যাওয়ার বা লোকালি গুজরাট এক্সপ্লোর করার প্রথম দিন। আজ আমরা যাচ্ছি ভুজ। গুজরাতের পাবলিক ট্রান্সপোর্টেশনের হাল তথৈবচ, তাই যে কোনো জায়গা ঘোরার জন্য সারাদিনের জন্য একটি গাড়ি বুক করে নেওয়াই শ্রেয়। ঠিক সেরকমই আমরা সারাদিনের জন্য একটি গাড়ি ভাড়া করে যাচ্ছি ভুজ। রাস্তায় যাওয়ার সময় ভৌগোলিক অবস্থানের পরিবর্তন খুব সহজেই চোখে পড়বে। বাড়িঘর জনবসতি শেষ হয়ে এরকম লাল উঁচু উঁচু মাটির টিলা দেখতে পাবে, বড় গাছ শেষ হয়ে কাঁটা গাছের দেখা মিলবে। তারপর আরও কিছু দূর যাওয়ার পর চোখে পড়বে আবার কিছু জনবসতি, চারপাশে ধুধু প্রান্তর, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। প্রসঙ্গত এই কচ্ছ জেলা আমাদের দেশের সবচাইতে বড় জেলা, আর তারই একটি শহর ভুজ। ভুজের কোনো এক পাহাড় চূড়ায় রয়েছে ভুজঙ্গদেবের মন্দির, সেখান থেকেই এর নাম ভুজ। শহরে ঢোকা মাত্রই বাঁ হাতে চোখে পড়ল বিএসএফ আর ভারতীয় বায়ুসেনার দফতর। এই সমস্ত পেরিয়ে আজকে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যে। ভুজ হচ্ছে কচ্ছ জেলার প্রধান একটি ছোট্ট শহর, যে শহর 2001 সালের 26শে জানুয়ারির ভূমিকম্পে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 20,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন এই ভূমিকম্পে। আর এই শহরটা কিন্তু বেশ কয়েকশো বছর পুরনো। তো আজ আমরা ঘুরে দেখব ভুজ শহরের গলিগলি, কী কী ইতিহাস আমাদের জন্য অপেক্ষা করছে। শুরুতেই আমরা দেখব ভুজ ছাটেদি। এই ছাটেদিগুলো হচ্ছে কিছুটা ছাত্রী বা ছাতার শেপের, যেগুলো প্রধানত জাদেজা বংশের যে রাজা ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে পিছনের এই স্ট্রাকচারগুলো, এগুলো এক একটা ছাটেদি। ছাত্রীগুলো দেখছো, এগুলো জাদেজা বংশের রাজা লাখপত রাওয়ের তৈরি 18 শতকে। লাখপত রাও মারা যাওয়ার পর তার 15 জন রানী তার সঙ্গে সতী হয়েছিলেন, তো তাদেরও কিছু প্রতিকৃতি এখানে রাখা রয়েছে। আর 2001 সালের জানুয়ারি মাসের যে ভূমিকম্প, সেখানে পুরো ভুজ শহর যখন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই যে ভুজ ছাটেদি এর ম্যাক্সিমাম অংশটা ধ্বংস হয়ে গেছে। এখন যেটা দেখছো সেটা অবশিষ্ট ধ্বংসাবশেষ। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু জনপ্রিয় বলিউড মুভি হাম দিল দে চুকে সনমের শুটিংও হয়েছিল। পুরো এরিয়াটা কোনো এক সময় কতটা সুন্দর ছিল সেটাই ভাবছি। এই ছাটেডি বা ছাটেডিগুলো তৈরি হয়েছিল রেড স্যান্ডস্টোন দিয়ে, আর স্টাইলটা রাজপুতানা আর মুঘল স্টাইলের একটা ফিউশন। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জায়গাটার কোনো এন্ট্রি ফিজ নেই, ট্রাইপড অ্যালাউড নয়। ট্রাইপড নিয়ে এসেছিলাম, বাট এটা দিয়ে ছবি বা ভিডিও করা যাবে না, আর ফ্ল্যাশ জেলে ছবি তোলা যাবে না। এন্ট্রি ফিজ এরকম নেই, কোনো মেনটেন্যান্সও নেই। বাট আই থিঙ্ক, আমার পার্সোনালি মনে হলো যে একটু মেনটেন করলে আরও ভালো হবে, কেননা প্রচুর মানুষজন আসছে। ভুজের ছাটেরি দেখে আমরা এসে গেছি গুজরাতের সবচাইতে পুরনো এই মিউজিয়ামে। এর নাম কচ্ছ মিউজিয়াম, 1877 সালে তৈরি। গেটে ঢোকার পরেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টার। টিকিট মূল্য মাত্র 5 টাকা। আগে এই মিউজিয়ামের নাম ছিল ফার্গুসন মিউজিয়াম। খেনগড়জি দ্বিতীয় এই মিউজিয়ামটি নির্মাণ করেছিলেন, যিনি ছিলেন কচ্ছের রাজা। সেই যুগে খরচা হয়েছিল 32,000 কড়ি। কড়ি ছিল কচ্ছ রাজ্যের মুদ্রা। আর এই পুরো মিউজিয়ামটি ইতালীয় গথিক শৈলীতে বানানো হয়েছে।
খুব স্বাভাবিকভাবেই মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই এই মিউজিয়ামে কি রয়েছে দেখতে হলে অবশ্যই এখানে আসতে হবে। মিউজিয়ামের ভিতরে রয়েছে বিলুপ্তপ্রায় কচ্ছি স্ক্রিপ্টের নিদর্শন, রয়েছে সিন্ধু সভ্যতার সময় ব্যবহৃত শিল, রয়েছে বিভিন্ন কয়েন কালেকশন। প্রসঙ্গত, কচ্ছ রাজ্যের এই কড়ি 1948 সাল অবধি ব্যবহৃত হতো। এছাড়াও রয়েছে বিভিন্ন পুরনো বাদ্যযন্ত্র, যার মধ্যে উল্লেখযোগ্য নাগফণি। আর এই যে কামান, এটি টিপু সুলতানের উপহার দেওয়া হায়দারি কামান। এছাড়াও মিউজিয়ামের ভিতরে রয়েছে 1 শতকের খত্রপা লিপির নিদর্শন। আর তার বাইরে আমরা যাদের প্রচলিত ভাষায় বাঞ্জারা বলে থাকি, তাদের জীবনযাপন কেমন ছিল সেগুলো মূর্তির আকারে তৈরি করে বুঝিয়ে দেওয়া আছে। এই মিউজিয়ামটা ঘুরে দেখতে সময় লাগতে পারে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। বুধবার পুরোপুরি বন্ধ থাকে, অন্যান্য দিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। কচ্ছ মিউজিয়াম থেকে বেরিয়ে এর উল্টো দিকে পেয়ে গেলাম এই গরমের হাত থেকে রক্ষা করার প্রধান ওষুধ আখের রস। তৈরি করার মেশিনটিও বেশ নতুন লাগলো আমাদের কাছে। এরপর চলে গেলাম হারমিরসর লেকে। এই লেকটি কচ্ছ মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই অবস্থিত, যদিও এটি একটি ম্যান মেড লেক। বর্ষাকালে বৃষ্টির জল ধরে রাখার কাজে আসে। হারমিরসর লেক থেকে হাঁটা পথেই চলে যাব এরপর আমরা রামকুণ্ডে। গুজরাতে বাবরি বা ভাভ বা স্টেপ ওয়েল এই জিনিসগুলো খুব প্রচলিত। এই রামকুণ্ড তৈরি হয়েছিল 18 শতকে, 56 ফুট উঁচু। এই রামকুণ্ডের দেওয়ালে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান সহ ভগবান বিষ্ণুর 10ম অবতারের নকশা খোদাই করা। কচ্ছ মিউজিয়াম আর হারমিরসর লেক দেখে আমরা গেছিলাম রামকুণ্ড, বাট এই টাইমটা জানি না কেন বন্ধ করে দিচ্ছে, বোধহয় একটা টাইম হয়ে গেছে বলে। গেটটা লাগিয়ে দিল, খুব অল্প কিছুটা ক্লিপিংস তোমাদের জন্য নিতে পেরেছি। দাঁড়িয়ে রয়েছি প্রাগমহলে। প্রাগমহল ভুজের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারো। তৈরি হয়েছিল 1869 সালে রাও প্রাগমলজি দ্বিতীয়র আমলে। পুরো প্রাগমহল তৈরি হয়েছিল রাজস্থানী যে স্যান্ড ডিউনস আছে, মানে জয়সালমীরের যে স্যান্ডস্টোন আর ইতালিয়ান মার্বেল দিয়ে। আর আর্কিটেকচারটা হচ্ছে পুরোপুরি ইতালীয় গথিক শৈলীতে বানানো। প্রাগমহলের বিশেষ আকর্ষণ হচ্ছে এর দরবার হল, যেখানটা পুরোপুরি প্রচুর আয়না দিয়ে সুসজ্জিত। এখানে কিন্তু লাগান মুভির শুটিং হয়েছিল। প্রাগমহলের আরও একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই 45 ফুট উঁচু ক্লক টাওয়ার। এই টাওয়ার থেকে পুরো ভুজ শহরের একটা সুন্দর দৃশ্য দেখা যেত আগে, বাট এখন এই যে দেখতে পাচ্ছ, ভূমিকম্পের পর থেকে যেহেতু বললাম পুরো ভুজ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত, এখন আর কাউকে কিন্তু উপরে উঠতে দেওয়া হয় না। এইটা হচ্ছে ক্লক টাওয়ার। প্রাগমহলের ভিতর থেকে বেরিয়ে এলাম। বাই দ্য ওয়ে, ক্যামেরা নিয়ে আসলে 100 টাকা ফিস, বাট মোবাইলে ছবি বা ভিডিও করতে কোনো টাকা লাগছে না। আর এমনি টিকিট মূল্য হচ্ছে 70 টাকা, বাচ্চাদের জন্য 40 টাকা। প্রাগমহল থেকে বেরিয়ে পিছনেই রয়েছে আয়না মহল, কিন্তু আমাদের জন্য লাকটা খুব খারাপ, আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আয়না মহল বন্ধ থাকে। গুগলে কোথাও লেখা নেই, বাট ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম। বৃহস্পতিবার আয়না মহল পুরোপুরি বন্ধ রয়েছে। এটা কোন একটা পুরনো বিল্ডিং, বাট কোথাও লেখা নেই কিসের বিল্ডিং। ধ্বংস তো পুরো, দেখেই বোঝা যাচ্ছে। আয়না মহল বন্ধ দেখে এসেছিলাম ভুজের সবচাইতে পুরনো স্বামীনারায়ণ মন্দিরে, বাট সেটাও এখন বন্ধ। 3:30টায় খুলবে, বাট হ্যাঁ বাইরের থেকে দেখে নিয়েছি। এই ঠাকুর 3:30 ঘুমায় নাকি জানি না, তবে এই স্বামীনারায়ণ মন্দিরের একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে। সেটা হচ্ছে যে 6টা মন্দিরে মনে করা হয় যে ভগবান শ্রী স্বামীনারায়ণ নিজের মূর্তি নিজেই প্রতিস্থাপন করেছিলেন, তার মধ্যে ভুজের এই স্বামীনারায়ণ মন্দির একটি। কিন্তু 2001 সালের ভূমিকম্পে এই মন্দিরও ক্ষতিগ্রস্ত। এটা পুরনো মন্দির, পুজো হয়, কিন্তু এরপর একটা নতুন মন্দির বানানো হয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ পর যাব।
এরপর আমরা চলে এলাম ভুজের নতুন স্বামীনারায়ণ মন্দিরে। আগেরটির থেকে দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই, সময় ওই আগের মন্দিরের মতোই। এখানে বলে রাখি, ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও সবটাই অ্যালাউড, শুধুমাত্র ভগবানের মুখের সামনের থেকে ছবি তোলা বারণ। এই মন্দিরটি তৈরি হয়েছে বিস্তীর্ণ এক জায়গা জুড়ে। মন্দিরের পাশে রয়েছে আশ্রম, যেখানে কেউ চাইলে রাত্রিবাসও করতে পারে। মন্দিরের কারুকার্য মন ছুঁয়ে যেতে বাধ্য। স্বামীনারায়ণ মন্দিরে ভগবানের নরনারায়ণ রূপ ছাড়াও পূজিত হন রাধাকৃষ্ণ, গণেশ এবং হনুমান। এই মন্দির থেকে বেরিয়ে আজকে আমাদের শেষ গন্তব্য স্মৃতিবন আর্থকোয়েক মেমোরিয়াল। এই মেমোরিয়াল তৈরি হয়েছে 2022 সালে। সিঁড়ির পাশাপাশি রয়েছে বয়স্ক এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের জন্য লিফটের ব্যবস্থা। नए बदलाव आते रहेंगे। সবে সবে বেরোলাম। আজকের শেষ গন্তব্য ছিল আমাদের স্মৃতিবন আর্থকোয়েক মেমোরিয়াল, যেটা 2001 সালের ভূমিকম্পে যারা মারা গেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো। বাট ট্রাস্ট মি, ইটস এ লট মোর দ্যান দ্যাট। স্মৃতিবনে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে প্রথমে 20 টাকা। তোমরা চাইলে মিউজিয়াম না দেখে এমনি বাইরে বসে থাকতে পারো। ক্যাফেজ রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, সেখানে খাবার খেতে পারো। নেচার ট্রেল রয়েছে, সেখান দিয়ে গিয়ে সানসেট পয়েন্ট অব্দি যেতে পারো। বাট আমরা আজকে মিউজিয়াম দেখবো বলে এসেছিলাম। মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য আবার 300 টাকা জন প্রতি। বাট ট্রাস্ট মি, ইটস ওয়ার্থ ইট। টোটাল 7টা গ্যালারি রয়েছে, অডিও ভিজুয়াল সমস্ত কিছু নিয়ে 2 ঘন্টা 20 মিনিটের একটা শো টাইম বলতে পারো। যার মধ্যে 6 নম্বর গ্যালারিতে আমরা ফিল করলাম 2001-এর যে ভূমিকম্প হয়েছিল, রিক্টার স্কেলের মান ছিল 7.9, সেটা আদতে কীরকম ছিল। 6 নম্বর গ্যালারিতে একটা স্টিমুলেটর ছিল, যেটার সাহায্যে আমরা বুঝতে পারলাম যে ভূমিকম্পটা ঠিক কীরকম হয়েছিল। তো ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সমস্ত গ্যালারি দেখে মিউজিয়াম দেখা শেষ করে বেরিয়ে গেছি এখানে এই ভিউটা দেখবো বলে। পুরো ভুজ শহরের যে ভিউটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। ভুজ শহরের এই ভিউ দেখতে দেখতেই আজকের এই ছোট্ট ট্রাভেল ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করতে পারো, কোনো কোয়ারিজ থাকলে জানাতে পারো। পশ্চিমবঙ্গ থেকে গুজরাট ঘুরতে আসলে ভুজ কিভাবে নিজেদের ট্রিপে ইনক্লুড করবে সেই আইটিনারি কোনো একদিন নিশ্চয়ই আমি শেয়ার করতে পারবো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব জলদি।